তাহলে কোষ বিভাজন 1882 সালে সামুদ্রিক স্যালামান্ডার এটা হচ্ছে একটা সরীসৃপ আর কি, সরীসৃপ একটা প্রাণী বা রেপটাইলস। এই প্রাণীর কোষে ওয়াল্টার ফ্লেমিং নামক একজন সায়েন্টিস্ট সর্বপ্রথম কোষ বিভাজনটা আবিষ্কার করেন। এটা এমসিকিউতে আসে, কোষ বিভাজন সর্বপ্রথম কে আবিষ্কার করেন? ওয়াল্টার ফ্লেমিং। তো আমরা সবাই জানি এটা কোষ বিভাজন 3 ধরনের, অ্যামাইটোসিস, আমি এখানে লিখি না এটা, অ্যামাইটোসিস, মাইটোসিস, মিওসিস। প্রথমে অ্যামাইটোসিসটা দেখো। অ্যামাইটোসিস এটার আরেকটা নাম হচ্ছে দ্বিবিভাজন, বাইনারি ফিউশন। দ্বিবিভাজন, অ্যামাইটোসিস বা দ্বিবিভাজন, বাইনারি ফিউশন। এটা একদম সিম্পল। এটা একটা কোষ, এই কোষের একটা নিউক্লিয়াস আছে, কিছুক্ষণ পরে দেখা যায় এই কোষের যে প্লাজমা মেমব্রেনটা, কোষ ঝিল্লিটা একটু ভিতরের দিকে ঢুকে গেছে এবং নিউক্লিয়াসটা আস্তে আস্তে লম্বাটে হয়ে গেছে। দেখা যাচ্ছে কি যতই সময় আগাচ্ছে কোষ ঝিল্লিটা আস্তে আস্তে ভিতরের দিকে ঢুকতেছে, নিউক্লিয়াসটাও আস্তে আস্তে হয়ে যাচ্ছে, দুভাগ হয়ে যাচ্ছে। একটা সময় গিয়ে দুইটা কোষ সম্পূর্ণরূপে হয়ে গেছে, আলাদা হয়ে গেছে। কত সিম্পল একটা কোষ বিভাজন দেখো। সেজন্য এটা নাম দেওয়া হয়েছে দ্বিবিভাজন, মানে একটা কোষ ভাগ হয়ে দুইটা হয়ে যাবে। কোষের বিভাজনটার ধরনটা লক্ষ্য করে আমরা বুঝতেছি এটা কাদের হবে। এটা এককোষী জীবদের সাধারণত হবে, এককোষী জীবদের সাধারণত হবে। কেন এককোষী জীবদের হবে? কারণ এককোষী জীব মানে ওর কয়টা কোষ? একটা কোষ। ধরো এটা একটা এককোষী জীব, ও বংশবিস্তার কিভাবে করবে? ওইভাবে দুই ভাগে বিভক্ত হয়ে যাবে। তো দুই ভাগে বিভক্ত হয়ে গেলে কয়টা জীব হয়ে গেল? দুইটা জীব। এটা এককোষী একটা জীব, এটা এককোষী আরেকটা জীব, নতুন জীব তৈরি হইলো আর কি। বুঝতে পারছো? এককোষী জীবদের ক্ষেত্রে সাধারণত এই কোষ বিভাজনটা হয়। তাহলে এক্সাম্পল যদি আমরা বই অনুযায়ী খেয়াল করি, আমরা এক্সাম্পল লিখতে পারি ইস্ট, অ্যামিবা, ব্যাকটেরিয়া। ইস্ট, অ্যামিবা, ব্যাকটেরিয়া। এদের মধ্যে ব্যাকটেরিয়া হচ্ছে আদিকোষ, কিন্তু ইস্ট এবং অ্যামিবা কিন্তু কি না? আদিকোষ না, এরা প্রকৃত কোষ। তাহলে ইস্ট, অ্যামিবা, ব্যাকটেরিয়া এদের ক্ষেত্রে অ্যামাইটোসিস প্রক্রিয়ায় কোষ বিভাজন হয়। ঠিক আছে? তাহলে মনে রাখবা, তোমাকে যদি প্রশ্ন আসে নিচের কোন আদি কোষে অ্যামাইটোসিস প্রক্রিয়ায় কোষ বিভাজন হয়, ধরো ইস্ট, অ্যামিবা সব আছে অপশনে, কিন্তু অ্যান্সার কিন্তু তখন শুধু ব্যাকটেরিয়া। নিচের কোন প্রকৃত কোষে অ্যামাইটোসিস প্রক্রিয়ায় কোষ বিভাজন হয়, তখন কিন্তু অ্যান্সার ব্যাকটেরিয়া আর হবে না। ঠিক আছে? এভাবেও কোয়েশ্চেন আসতে পারে। নমস্কার। মাইটোসিস। মাইটোসিসে দুইটা ধাপ। মাইটোসিসের নিউক্লিয়াসের বিভাজন এবং সাইটোপ্লাজমের বিভাজন আলাদা আলাদা হয়। তাহলে মাইটোসিসকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, ক্যারিওকাইনেসিস, সাইটোকাইনেসিস। ক্যারিয়ন মানে নিউক্লিয়াস, তাহলে ক্যারিওকাইনেসিস মানে নিউক্লিয়াসের বিভাজন, সাইটোকাইনেসিস মানে সাইটোপ্লাজমের বিভাজন। আচ্ছা, আবিষ্কার সংক্রান্ত খুব মারাত্মক একটা ঝামেলা আছে এখানে। অনেকে দেখবা আবিষ্কার, এখানে দুইজন আবিষ্কারকের নাম আছে, একজন হচ্ছে স্লাইকার আর একজন হচ্ছে ওয়াল্টার ফ্লেমিং। একটু আগে যেটা পড়াইছি, তো ফ্লেমিং কি করছেন আর স্লাইকার কি করছেন? স্লাইকার আবিষ্কার করছে হচ্ছে ক্যারিওকাইনেসিস, আর ফ্লেমিং আবিষ্কার করছেন হচ্ছে মাইটোসিস। তাহলে স্লাইকার আবিষ্কার করছেন, অনেকে সেজন্য পরীক্ষাটা একবার এইচএসসি পরীক্ষা আসছিল, অনেকে ভুল করছে। মাইটোসিস কোষ বিভাজন কে আবিষ্কার করেন? ক্লাবেন স্লাইকার মেরে দিয়ে চলে আসছে। স্লাইকার কিন্তু মাইটোসিস না, স্লাইকার আবিষ্কার করছে শুধুমাত্র কি ক্যারিওকাইনেসিসটা, আর ফ্লেমিং আবিষ্কার করছেন মূলত মাইটোসিসটা। আচ্ছা, তাহলে মাইটোসিসের কনসেপ্টটা কি দেখো। ধরো এটা একটা কোষ, এই কোষটা ধরো 2n মানে ডিপ্লয়েড। এখানে 46টা ক্রোমোজোম আছে, সাপোজ 2n = 46। মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে এটা কয় ভাগে বিভক্ত হয়ে গেল? দুই ভাগে বিভক্ত হয়ে গেল। তাহলে এখানে যে 46টা ক্রোমোজোম আছে সেটাও কয় ভাগে বিভক্ত হয়ে গেছে? দুই ভাগে। মানে কত কত? এখানে কত আর এখানে কত? এখানে 46, এখানেও 46। তার মানে কি হলো? এটা ডুপ্লিকেশন হয়েছে, ডাবলিং হয়ে গেছে, মানে 46টা 92টা হয়ে গেছে। এরপরে দুই দিকে ডিস্ট্রিবিউট হয়েছে, 46টা 92টা হয়ে গেছে, এরপর 46টা এটাতে গেছে, 46টা এটাতে গেছে। তার মানে এখানে আমরা বলতে পারি ক্রোমোজোমের সমতা রক্ষা হয়েছে। তাহলে তোমাকে যদি আমি এখানে প্রশ্ন করি, এই যে মাইটোসিস কোষ বিভাজন হলো, এখানে সাইটোপ্লাজমের বিভাজন কয়বার হয়েছে? কয়বার হয়েছে সাইটোপ্লাজমের বিভাজন? একবার হয়েছে। বিভাজন তো একবার হয়েছে।
একটা দুইটাতে পরিণত হয়েছে, কিন্তু বিভাজন কয়টা হয়েছে? একটা হয়েছে। একবার হয়েছে। নিউক্লিয়াসের বিভাজন কয়বার হয়েছে? দুইবার। একবার। তাহলে এখানে নিউক্লিয়াসের বিভাজন একবার হয়, সাইটোপ্লাজমের বিভাজনও একবার হয়, সমান সমান। যার কারণে ক্রোমোজোম সংখ্যার মধ্যে কোনো কি হয় না, পার্থক্য হয় না। এবং এরপর যখন একটা থেকে দুটো হয়েছে, দুইটা থেকে কয়টা হবে? এটা থেকে দুইটা, এটা থেকে দুইটা, চারটা, আর চারটা থেকে আটটা। তাহলে একটা সমান্তর ধারা ফলো করতেছে এখানে, ঠিক না? সেজন্য এটাকে বলা হয় ইকুয়েশনাল ডিভিশন, সমীকরণিক কোষ বিভাজন। একটা সমীকরণ ফলো করে, সেজন্য এটাকে বলা হয় কি? সমীকরণিক কোষ বিভাজন। এগুলো হচ্ছে ওর মৌলিক বৈশিষ্ট্য। তোমরা বই পড়বা বৈশিষ্ট্যগুলো, আমি মৌলিকগুলো বলতেছি। তাহলে ও সমীকরণ ফলো করতেছে, ও এখানে ক্রোমোজোমের সমতা রক্ষা করে। তারপরে সাইটোপ্লাজম কেন ক্রোমোজোমের ক্ষমতা রক্ষা করতে পারে? কারণ সাইটোপ্লাজম বিভাজন একবার হয়, নিউক্লিয়াসের বিভাজনও একবার হয়। আরেকটা সুবিধা হচ্ছে অপত্য কোষ। আমরা এটাকে বলি মাতৃকোষ, মানে মূল কোষটাকে বলি। পুরো বিভাজন পর্যন্ত 8টা হইলো কি একটা সাইটোপ্লাজম বিভাজন? না, এরপর প্রত্যেকবারে যেমন এরপর যখন আবার হবে, তাহলে ওখানেও সাইটোপ্লাজম একবার হবে। তাহলে তুমি যদি পুরোটা চিন্তা করো, তাহলে এখানে একবার দুইবার হয়ে গেছে না? অর্থাৎ সাইটোপ্লাজম বিভাজন দুইবার হলে নিউক্লিয়াসও কয়বার হবে? দুইবার হবে, সমান সমান, এটা বলতে যাচ্ছি। আচ্ছা, আর দেখো এটা হচ্ছে মাতৃকোষ, মানে মেইন সেল, মাদার সেল। আর এগুলো হচ্ছে অপত্য কোষ, ডটার সেল। মাতৃকোষের বৈশিষ্ট্য যা হবে, অপত্য কোষের বৈশিষ্ট্য হুবহু তা হবে। অর্থাৎ অপত্য কোষগুলো হুবহু মাতৃকোষের মতোই হবে, জেনেটিক্যাল বৈশিষ্ট্য এবং সব মিলাই। ঠিক আছে? এটা হচ্ছে মাইটোসিসের একটা সুবিধা। মাইটোসিসের গুরুত্ব কি সেটা আমরা পরে বলবো, ঠিক আছে? আজকে সেটা না, পজ করো। আসলে কোষচক্র, কোষচক্রে ঢুকার আগে আমরা কয়েকটা আগে বাইরের কথা বলিনি, এরপরে কোষচক্র ঢুকবো। প্রথম আসলে কোষচক্রের 3টা কাজ: কোষ সৃষ্টি, কোষ বৃদ্ধি, কোষের বিভাজন। এখন বৃদ্ধি আর বিভাজন মানে কি? তাহলে বিভাজনের ফলে বৃদ্ধি হয়, মানে ধরো কোষ বিভাজিত হওয়া মানে কি? কোষের সংখ্যা অনেকগুলো, প্রথমে একটা ছিল, বিভাজনের ফলে কয়টা হয়ে গেছে? 2টা 4টা হয়ে গেছে। তাহলে বিভাজনের বৃদ্ধির মধ্যে এই বিষয়টা, তাহলে 3টা হচ্ছে কোষচক্রের কাজ। এমন কি কোষ আছে যেগুলো কোনোদিন বিভাজিত হয় না? নিউরন, ঠিক আছে? নিউরন, স্নায়ুকোষ কোনোদিন বিভাজিত হয় না, জন্মের সময় যা ছিল এখনো তাই আছে। আরবিসি মানে লোহিত রক্তকণিকা কোনোদিন বিভাজিত হয় না। মাসেল সেল মানে পেশি কোষ, আমাদের পেশির কোষ কখনো কি হয় না? তাহলে এই যে আমরা যে কারো মাসেল মোটা, কারো মাসেল ব্যায়াম করলে মাসেল মোটা হয়, নর্মালি আমাদের মাসেল মোটা না, এটার কারণ এগুলো হচ্ছে কোষের সাইজ, সংখ্যা বৃদ্ধিপ্রাপ্ত হয় না। ব্যায়াম করলে কোষগুলো সাইজে বড় হয়ে যায়। আমাদের অন্য জায়গায় যেমন কোষ বিভাজন হয়, পেশিতে কোনো কোষ বিভাজন হয় না। হৃৎপিণ্ডে কোনো কোষ বিভাজন হবে, সেজন্য কেউ যদি হার্ট অ্যাটাক করে, কোনো একটা অঞ্চল যদি ড্যামেজ হয়ে যায়, ওটা আর জীবনে কোনোদিন রিকভারি হবে? কেন হবে না? কারণ হার্টের কোষগুলো কি হয় না? তোমার এখানে যদি কাটা যায়, চামড়া কাটা যায়, এটা আবার রিকভার হয়ে যায় না? কেন? কোষ বিভাজন হয় সেজন্য। কিন্তু মাসেলের ক্ষেত্রে কোষ বিভাজন হয় না, সেজন্য নষ্ট হয়ে গেলে আর রিকভারি হবে না। আরেকটা হচ্ছে স্থায়ী কোষ, নামই স্থায়ী কোষ, তো বিভাজন হবে কিন্তু, ঠিক আছে? আচ্ছা, কোষ বিভাজনের উদ্দীপনা, কোষ বিভাজনের জন্য 2টা উদ্দীপনা, একটা হচ্ছে বাহ্যিক উদ্দীপনা, আর একটা হচ্ছে কি আভ্যন্তরীণ উদ্দীপনা, মানে স্টিমুলেশন আর কি। এক্সটার্নাল স্টিমুলেশন, ইন্টারনাল স্টিমুলেশন। এক্সটার্নাল স্টিমুলেশন বা বাহ্যিক উদ্দীপনা কি কি? হরমোন এবং গ্রোথ ফ্যাক্টর। ঠিক আছে? গ্রোথ ফ্যাক্টর মানে এমন কিছু ফ্যাক্টর যেগুলোর কারণে গ্রোথ হয়। সাইক্লিন, সিডিকে, এটা কি জিনিস আবার? সাইক্লিন হচ্ছে একটা প্রোটিন, সাইক্লিন হচ্ছে একটা কি প্রোটিন। সিডিকে মানে হচ্ছে সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস, নামের শেষে এস আছে, তাহলে এটা হচ্ছে একটা এনজাইম, সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস। এটা হচ্ছে কাইনেস এনজাইম, মানে এমন একটা এনজাইম যেটা কিসের উপর ডিপেন্ড করে? সাইক্লিনের উপর ডিপেন্ড করে। অর্থাৎ এই সাইক্লিন প্রোটিনটা এই এনজাইমটাকে কি করে? পরিচালনা করে। তার মানে সাইক্লিন সিডিকে না থাকলে যেমন সাইক্লিনের কোনো বাইল নাই বা কাম নাই, একইভাবে সাইক্লিন না থাকলে সিডিকেরও কি নাই, কোনো কাম নাই। আসলে ভূমিকা হচ্ছে দুজনের মিলে। এই দুজন মিলে মূলত আমাদের একটা কোষ, এই যে আমাদের ক্যান্সার হচ্ছে না কেন, সারা দিতে কোষ বিভাজন হচ্ছে, ক্যান্সার হচ্ছে না কেন? এই প্রোটিন, এই দুজনের কারণে। এই দুজন একটা কোষের বিভাজনটা কি করতেছে? কন্ট্রোল করতেছে। যাদের ক্যান্সার ওগুলোকে বাইরে, হ্যাঁ, ওদের এখানে ঝামেলা, এটা দেয়া যায় না বাইরে। না, এটা তো আর এটা জেনেটিক লেভেলে হয়ে গেল, ঠিক আছে? এটা আরো একটা জিনের কারণে হয়, এটা আমি পরে বলবো। তাহলে এই সাইক্লিন সিডিকে আমাদের কোষচক্রটাকে কি নিয়ন্ত্রণ করে? আচ্ছা, যারা ক্যান্সার থেকে নিরাময় হয়েছে তাদের কি তাহলে আবার ক্যান্সার হওয়ার চান্স আছে? তা তো অবশ্যই আছে, ঠিক আছে? আচ্ছা, এই প্রোটিনটা এটাকে আমরা বলি সাইক্লিন সিডিকে যৌগ বা সাইক্লিন সিডিকে কম্পাউন্ড বা সাইক্লিন সিডিকে কমপ্লেক্স, যেভাবে বলে। এটাই আমাদের মূলত কোষচক্রটাকে কি করে? নিয়ন্ত্রণ করে। কোষ বিভাজন আগাবে নাকি আগাইতে দিবে না আগাইতে দিবে না, এটা নির্ধারণ করে কে? ও যদি মনে করে যে না এই কোষটা যথেষ্ট বিভাজন হয়ে গেছে, এর চেয়ে বেশি হলে এটা টিউমার হয়ে যাবে, তখন ও কি করে? ওখানে কি করে দেয়? স্টপ করে দেয়। তাহলে ও নিয়ন্ত্রণ করতেছে এটা।
সেজন্য ওকে বলা হচ্ছে আভ্যন্তরীণ উদ্দীপনা, একদম ভিতরে নিয়ন্ত্রণ করতেছে। এটাই হচ্ছে মূলত কোষ চক্র বা সেল সাইকেল। আচ্ছা, আমরা এতদিন শুধুমাত্র 9-10 আমরা শুধু এই অংশটা পড়ছি, বাকিগুলো পড়ি নাই। মানে মাইটোসিসটা পড়ছি। এম মানে মাইটোসিস। আচ্ছা, এটা শুরু করতে থেকে শেষ করতে শুরু হচ্ছে এখান থেকে। প্রথম হচ্ছে জি1, জি1 মানে গ্যাপ 1, এস দা এস মানে সিনথেসিস, জি2 মানে গ্যাপ 2, এরপর হচ্ছে M। তাহলে এই যে জি1 এস জি2 এই তিনটা ধাপ অতিক্রম করতে পারলে তারপর একটা কোষ মাইটোসিসে ঢুকতে পারে, তখন একটা কোষ মাত্র মাইটোসিসে ঢুকে মানে মাইটোসিস বিভাজন সম্পন্ন করতে পারে। তার মানে এই বাকি পুরোটাকে জি1 এস জি2 এই তিনটাকে মিলে একসাথে বলা হয় প্রস্তুতি পর্যায়। জি1 এস জি2 এই তিনটাকে মিলে একসাথে কি বলা হয়? প্রস্তুতি পর্যায় বা ইন্টারফেস স্টেজ, ইন্টারফেস প্রস্তুতি পর্যায়। তাহলে দেখো তো একটা জিনিস, প্রস্তুতি পর্যায়ে মিলেই কত পার্সেন্ট হয়ে গেছে? 90 থেকে 95% হয়ে গেছে। আর বাকি 5, তার মানে বিভাজনের সময় বেশি লাগে না প্রস্তুতির সময় বেশি লাগে? প্রস্তুতিতে। অনেকটা মেয়েদের মতো, ঠিক আছে? মানে ধরো কোথাও খাইতে যাবে, দাওয়াত খাইতে যাবে, মানে ওখানে গিয়ে যে ফাংশন অংশগ্রহণ কাজকর্ম করা, ওখানে যা সময় লাগে তার চেয়ে বেশি সময় লাগে কোথায়? সাজগোজ করতে রেডি হইতে। এখানে এরকম, ঠিক আছে? প্রস্তুতিতেই সব সময় চলে গেছে, আর মাত্র অল্প সময় মূল কাজে ব্যয় করতেছে। আসলে এখানে প্রস্তুতিটাই ইম্পর্টেন্ট, মাইটোসিস ফ্যাক্ট না, এগুলো অতিক্রম করা আসে ফ্যাক্ট। তাহলে জি1 থেকে এস যাবে কিনা, এস থেকে জি2 তে যাবে কিনা, এই জায়গাগুলোতে পাহারা দেখে বলছিলাম, মনে আছে? এই জায়গাগুলোতে পাহারা দেওয়া হচ্ছে সাইক্লিন সিডিকে। সে যদি মনে করে যে না পোস্টার বিভাজন দেওয়া যাবে না, তখন সে এখানে কি করে দেয়? অফ করে দেয়, আর যাইতে দেয় না। এখন সাইক্লিন, তাহলে এখানেও সাইক্লিন সিডিকে, তাহলে কেমনে সম্ভব? সাইক্লিন সিডিকে অনেক ধরনের আছে, সাইক্লিন 1, সাইক্লিন 2 অনেক ধরনের আছে, এগুলো তোমাদের লাগবে না, ঠিক আছে? তোমাদের লেভেল পর্যন্ত দেখতেছি। সাইক্লিন সিডিকে এই পথগুলোতে পাহারা দেয়, জি1 এস পথে, এস জি2 পথে, জি2 এম পথে পাহারা দেয়। এখন আসলে কোন ধাপে কি হয়? প্রথম আসলে জি1 ধাপ। আচ্ছা, আমি এস ধাপে কি হয় এটা একটু বলে নেই। এস ধাপে মূলত ডিএনএ তৈরি হয়। এস ধাপে মূলত কি হয়? ডিএনএ তৈরি হয়। কি হবে? ওই যে রেপ্লিকেশন, অনুলিপন, ডিএনএ রেপ্লিকেশন বা ডিএনএ অনুলিপন হয়, বা আরএনএও তৈরি হয়, ঠিক আছে? মূলত ডিএনএ তৈরি হয়। তাহলে জি1 ধাপে কি হয়? এই যে ডিএনএ আরএনএ এখানে তৈরি হবে, এটার জন্য কাঁচামাল লাগবে না, ওই কাঁচামালগুলো সংগৃহীত হয় বা তৈরি হয় কোথায়? জি1 ধাপে। তাহলে জি1 ধাপে কি হয়? জি1 ধাপে এই যে এস ধাপে যা ঘটবে সেগুলোর জন্য যে কাঁচামালগুলো দরকার, সেগুলো কোথায় তৈরি হবে? জি1 ধাপে তৈরি হবে। সোজা কথায় বললে একটা কোষ বিভাজনের জন্য যত ধরনের কাঁচামাল, ম্যাটেরিয়ালস, র ম্যাটেরিয়ালস তো শর্টকাটে জিএন না, জি1 এটার কোনো ফুল ফর্ম নেই না, গ্যাপ জি মানে গ্যাপ, এখানে আর এস মানে সিনথেসিস, ঠিক আছে? তাহলে জি1 এ কি হবে? ওই যে বিভিন্ন কাঁচামালগুলো কি করা? তৈরি করা, বিভিন্ন কাঁচামালগুলো তৈরি করা। তাহলে জি1 থেকে সিনথেসিস হবে কি হবে না, এটাকে নিয়ন্ত্রণ করবে সাইক্লিন সিডিকে। সাইক্লিন সিডিকে অ্যাক্টিভ অবস্থায় থাকতে পারে, ইনঅ্যাক্টিভ অবস্থায়ও থাকতে পারে। ইনঅ্যাক্টিভ কখন হয় আর অ্যাক্টিভ কখন হয়? নরমালি এটা ইনঅ্যাক্টিভ অবস্থায় থাকে। এটা কখন অ্যাক্টিভ হয়? যখন এটিপি, যখন কি আসে? এটিপি আসে। যখন এটার সাথে এটিপি যুক্ত হয়, এটিপি আসে যখন শক্তি সরবরাহ করে, শক্তি যোগান দেয়, তখন ও কি হয়? ওই যে শক্তি পায়, অ্যাক্টিভ হয়। তার মানে জি1 ধাপের আরেকটা ফাংশন হচ্ছে কি? এটিপি তৈরি। জি1 ধাপে কি হয়? এটিপি তৈরি হয়। তাহলে জি1 ধাপে এটিপি তৈরি হয়। জি1 ধাপে এস ধাপে যে বিভিন্ন পদার্থ তৈরি হবে, ওগুলোর যে র ম্যাটেরিয়ালস, কাঁচামালগুলো, সেগুলো কোথায় তৈরি হবে? জি1 ধাপে তৈরি হবে। এগুলো বইয়ে আছে, জাস্ট এস ধাপে মূল কাজটা হয় আসলে। আচ্ছা, জি1 ধাপে কত পার্সেন্ট সময় ব্যয় করে? টোটাল সময়ের 30 থেকে 40% ব্যয় করে কোথায়? জি1 ধাপে। আর 30 থেকে 50% ব্যয় করে সিনথেসিস, সবচেয়ে ইম্পর্টেন্ট ধাপ। এটা না হলে কিন্তু বিভাজন আর আগেবেই না, কারণ ডিএনএ দুইভাগে বিভক্ত হতে না পারলে কোষ কেন না দিতে হবে, ঠিক আছে? ডিএনএ দ্বারা তার কোষ হবে না। এরপর এস ধাপ পার করতে পারলে জি2। আসলে জি2 থেকে এম, এটা জাস্ট ফর্মালিটি। জি2 তে চলে আসছে মানে এটা কি? এম এ চলে যাবে। তাহলে জি2 হচ্ছে জাস্ট কিছুক্ষণ পরে মাইটোসিস শুরু হবে, এটার জন্য জি2 ধাপ ধরতে পারো একটা কি? রেস্টিং ধাপ। জি2 একটা কি ধাপ? রেস্টিং ধাপ। এছাড়া জি2 থেকে এম এ যাওয়ার জন্য আরেকটা জিনিস লাগে, এটা হচ্ছে এমপিএফ ফ্যাক্টর। জি2 থেকে এম এ যাওয়ার জন্য একটা কি লাগে? একটা ফ্যাক্টর লাগে, নাম হচ্ছে এমপিএফ ফ্যাক্টর, ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর। ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর, এই যে ম্যাচুরেশন
প্রমোটিং ফ্যাক্টর, এটা হচ্ছে G2 থেকে M ধাপে যাওয়ার জন্য লাগে। আর কি হয় G2 ধাপে, এই যে মাইটোসিস হবে, মাইটোসিসে তোমরা 9 10 যদি পরে দেখো এরকম একটা স্পিন্ডল তন্ত্র লাগে না আমাদের, মনে আছে এরকম একটা স্পিন্ডল তন্ত্র লাগে যে। আচ্ছা স্যার, এই ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টরটা কি শুধু G2 তেই হবে? হ্যাঁ, এটা G2 থেকে M এ যাওয়ার সময় তৈরি হয়, ঠিক আছে। আর একটা স্পিন্ডল তন্ত্র লাগে না, হ্যাঁ। স্পিন্ডল তন্ত্র তৈরির জন্য যে কাঁচামাল বা যে প্রসেসগুলো দরকার সেই প্রসেসগুলো কোথায় হয়, G2 তে হয়। যেমন স্পিন্ডল তন্ত্র ঠিকমতো কাজ করার জন্য মাইক্রোটিউবিউল দরকার। মাইক্রোটিউবিউল হচ্ছে একটা কোষীয় কঙ্কাল, ঠিক আছে। মাইক্রো কি দরকার, মাইক্রোটিউবিউল দরকার। এই মাইক্রোটিউবিউলটা ঠিকমতো তৈরি করা বা এটার ব্যবস্থা করা, এটাও কার কাজ, G2 ধাপের কাজ, ঠিক আছে। তাহলে G2 থেকে M এ যাওয়ার সময় ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর লাগে, আর মাইটোসিস ঠিকমতো চলার জন্য যে স্পিন্ডল তন্ত্র তৈরি হয়, স্পিন্ডল তন্ত্র তৈরির যে কাঁচামালগুলো সেগুলো কোথায় তৈরি হয়, G2 তে তৈরি। আচ্ছা, এ হচ্ছে মোটামুটি কোষচক্র, ঠিক আছে। আমাদের আজকের ক্লাস প্রায় শেষ, শুধু আরেকটা ইনফরমেশন বলে শেষ করবো তোমাদের। আমি এটা বলতে ভুলে গেছিলাম, আরো আগে বলা দরকার ছিল। ওই যে বাহ্যিক উদ্দীপনা একটা কথা বলছিলাম, যেখানে একটা ছিল কি গ্রোথ ফ্যাক্টর এবং হরমোন, দুটো কথা ছিল। তা আমরা একটা এক্সাম্পল দিব গ্রোথ ফ্যাক্টরের, আর একটা এক্সাম্পল দিব হরমোনের। গ্রোথ ফ্যাক্টরের মধ্যে একটা গ্রোথ ফ্যাক্টর আছে PDGF, PDGF, প্লেটলেট ডিরাইভড গ্রোথ ফ্যাক্টর, ঠিক আছে। প্লেটলেট ডিরাইভড গ্রোথ ফ্যাক্টর। প্লেটলেট মানে অণুচক্রিকা, ডিরাইভড মানে প্রাপ্ত, গ্রোথ ফ্যাক্টর মানে গ্রোথ ফ্যাক্টর, মানে অণুচক্রিকা থেকে প্রাপ্ত গ্রোথ ফ্যাক্টর। প্লেটলেট ডিরাইভড গ্রোথ ফ্যাক্টর, অণুচক্রিকা থেকে প্রাপ্ত গ্রোথ ফ্যাক্টর, চক্রিকা থেকে প্রাপ্ত একটা কি গ্রোথ ফ্যাক্টর। এটা বর্তমানে এটাকে ওষুধ হিসেবে ব্যবহার করা হচ্ছে। এটার কাজ কি, অর্থাৎ কোনো জায়গায় যদি আমাদের কোনো একটা ক্ষত স্থানে কাটা যায়, এই গ্রোথ ফ্যাক্টরটা আছে সেই ক্ষত স্থানটা কোষ বিভাজনের মাধ্যমে সেই ক্ষত স্থানটা পূরণে সাহায্য করে। অর্থাৎ কোনো জায়গায় যদি ইনজুরি হয়, সেই ইনজুরির স্থানটা আবার কি করে, রিকভার করতে হেল্প করে। প্লেটলেট, ঠিক আছে, হেল্প করে। এবং বর্তমানে বলা হচ্ছে যে যাদের বিভিন্ন যে হাড্ডি ক্ষয় হয়ে যায় না, এই রোগীদের এই যে কোমরের হাড্ডি ক্ষয় যায়, ব্যথা করে, ওদের ক্ষেত্রে বলা হচ্ছে এই ইনজেকশনটা দিলে অথবা জয়েন্টের সমস্যা হয়, মানে বুড়া বয়সে দেখবা জয়েন্টগুলো ঠিক মতো কাজ করে না, ক্ষয় যায়, ওদেরকে বলা হচ্ছে প্লেটলেট ডিরাইভড গ্রোথ ফ্যাক্টর দিলে আবার ওই স্থান ওখানে কি হয়, নতুন করে হয়তো হাড্ডি তৈরি হয়। এটা মানে বর্তমানে এটার সুবিধা পাওয়া যাচ্ছে আর কি। আরেকটা জিনিস আছে, আরেকটা হরমোন আছে, এটা তো গ্রোথ ফ্যাক্টর, এটা বাংলা কি বলে স্যার, অণুচক্রিকা থেকে প্রাপ্ত গ্রোথ ফ্যাক্টর। আচ্ছা, আরেকটা হরমোন আছে, হরমোনটার নাম কি, ইরিথ্রোপয়েটিন। আচ্ছা, এটা কোত্থেকে আসে, এটা কিডনি থেকে আসে। এটা কোত্থেকে আসে, কিডনি মানে বৃক্ক আর কি, কিডনি থেকে আসে। ইরিথ্রোপয়েটিন কিডনি থেকে তৈরি হয় এই হরমোনটা। এই হরমোনটার কাজ কি, হুট করে প্লানকে জিজ্ঞেস করলে হুট করলে বলে লোহিত রক্তকণিকা তৈরি করা। কিন্তু এই হরমোনের কাজ কি না, লোহিত রক্তকণিকা তৈরি করা না। আমরা সবাই জানি লোহিত রক্তকণিকা তৈরি হয় অস্থিমজ্জা থেকে, বোন মেরু থেকে, অস্থিমজ্জা বা বোন মেরু থেকে। তো ইরিথ্রোপয়েটিনের কাজ হচ্ছে অস্থিমজ্জা বা বোন মেরুকে স্টিমুলেট করা, উত্তেজিত করা। তখন তুমি যখন বোন মেরু বা অস্থিমজ্জাকে উত্তেজিত করে দিছো, তখন বোন মেরু বা অস্থিমজ্জা কি করে, বোন মেরু বা অস্থিমজ্জা তখন লোহিত রক্তকণিকা তৈরি করে। তাহলে ও ইনডাইরেক্টলি লোহিত রক্তকণিকা তৈরিতে হেল্প করে, ডাইরেক্টলি লোহিত রক্তকণিকা তৈরি করে না, ঠিক আছে। এটা মাথায় রাখতে। তাহলে এই দুটো হচ্ছে আমার আগে আলোচনা করার কথা ছিল, ভুলে গেছিলাম, সেজন্য পরে একটু বলছিলাম। তাহলে আজকে একটু থাক, এরপর ইনশাআল্লাহ আমরা মাইটোসিস শুরু করবো।